তবে কি রাজাকারের সনদে চলবে দেশ? আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় অ্যাক্টিভিস্ট বিশ্লেষক রায়হান জুয়েল ভাই। রায়হান জুয়েল ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আসাদ ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের গলায় মুক্তার মালা। আমরা অনেক প্রবাদ শুনেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি নারী নির্যাতক ধর্ষকদের গলায় জুতোর মালা। এবং সেই মুনাফিকের দল জামাতে ইসলাম, তাদের নেতা। আপনারা দেখেছেন অতীতে এইরকম কিছু ব্যক্তি, নারী নির্যাতক, যাদেরকে জুতোর মালা দেওয়া হয়েছে। যেমন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আল্লাহর অলি, যাকে শুধু ফুলের মালা নয়, সাথে কোরআন তুলে দেওয়া হয়েছিল, যে বলেছিল নারীদের দুধ বড় বড়, তাই তার ধর্মীয় স্বাধীনতা আছে। মানে আমি আর কি বলি, এমন অসভ্যদের ডিল করতে হয় আমাদের সমাজে, এমন অসভ্যদের আনাগোনা, যে আমাদের এই শব্দগুলো অনিচ্ছাকৃতভাবে হলে বলতে হয়। সেই সন্ত্রাসী, জামাত শিবিরের সন্ত্রাসী, যে মানে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে বামপন্থী নারীর উপরে পেছন দিক থেকে লাথি মেরেছিল, সে 2 দিন মানে ওই থানা এবং হাজতে একটু দেখাশোনা ঘুরতে গিয়ে ওখান থেকে বের হয়েছে, তাকে ফুলের মালা পরিয়েছে। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের ইসলামপন্থীদের চরিত্র। তারা এখন কান্নাকাটি করছে, টাকায় কেন কান্তিজিওর মন্দির? মনে হচ্ছে কান্তিজিওর মন্দিরটাকে একদম মানে থেকে আমেরিকা থেকে আমদানি করা হয়েছে। আর বেটা, তোর নদীর নাম গঙ্গা, বুড়িগঙ্গা বলস তো, যমুনা, পদ্মা, মেঘনা, এগুলো কি হিন্দু আনি না নাকি? এগুলো কি ইসলামী ফাতেমা নামের নদী নাকি? তো যে উপত্যকায় যা বলা হচ্ছে আদালতে যে শেখ হাসিনা যে মেট্রো রেলে আগুন দিচ্ছেন, মানে প্রহসনগুলো দেখতেছি। শহীদ মিনারে বসেছে পশুর হাট, বেদিতে পান সিগারেটের দোকান। এবং সর্বশেষ হালের মুক্তিযোদ্ধা, 24-এর বিপ্লবী, তারা বলছে মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। রায়হান জুয়েল ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, এই কথা, এই ধৃষ্টতা এবং রাষ্ট্র কর্তৃক এই প্রহসন, রাতে বেলা বলছে এরা মুক্তিযুদ্ধ না, সকালবেলা উঠে বলছে এরকম কোনো কথা বলি নাই। অনেকে এটাকে ট্রল করছেন এইভাবে যে আমার জন্মদানের ক্ষেত্রে আমার বাবার তেমন কোনো ভূমিকা নাই, সে ছিল সহযোগী। আমার জন্মদানের মূল কৃতিত্ব হচ্ছে ডাক্তারের, কারণ তার হাতে অস্ত্র ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। এখন তাকে বলা হচ্ছে তিনি সহযোগী, আবার বলা হচ্ছে তিনি মুজিবনগর সরকারে ছিলেন। এই সহজ জায়গায় যা প্রবাসী সরকার এখন কি করছে? যে উদাহরণটা দিলেন না, একদম পারফেক্ট। হ্যাঁ, সহযোগী কাকে বলবেন? আপনি মুক্তিযুদ্ধের সহযোগী বলতে পারেন যে লোক হয়তো একটা কনসার্ট করে কিছু টাকা ইনকাম করে দিল, মুক্তিযোদ্ধাদের কিছু খাবার দাবার দিল, কিংবা হয়তো বা ইভেন সেবা করলো অসুস্থ কিংবা যারা আহত হয়েছে তাদেরকে সহযোগী বলতে পারেন। এখন যারা কেন্দ্রীয় চরিত্রে আছে, মুক্তিযুদ্ধ যারা পরিচালনা করছে, যে সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছে, তাকে আপনি বলবেন সহযোগী? আর ইউ কিডিং মি? মানে প্রথমে বলা হচ্ছিল যে বঙ্গবন্ধু সহ আরো 400 নেতা মুক্তিযোদ্ধাই না, কারণ তারা মুক্তিযুদ্ধের সহযোগী। পরে অবশ্য এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মুক্তিযুদ্ধে যারা সহযোগী তারাও মুক্তিযোদ্ধা। মানে বঙ্গবন্ধুকে দয়া করে মুক্তিযোদ্ধা ঘোষণা করা হচ্ছে যে তিনি মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছেন। ভাই, পৃথিবী থেকে আমরা একটা বেজন্মা জাতি হিসেবে পরিচিত, ফাদার অফ নেশনকে আমরা অস্বীকার করি। এখন বলবো যে পাশের বাসার কুদ্দুস ভাই আর কুদ্দুস কাকা আর আমার বাবা মিলে আমার জন্ম দিছে, এরকম ব্যাপারটা তাই হয়ে গেছে। মানে এটা তো তাদের খুব অ্যালার্জি, জাতির পিতা, এটাতে তো ভীষণ অ্যালার্জি। মুসলমানদের জাতির পিতা অমুক টমুক, এই সেই হ্যানতেন। মানে জাতির পিতা, আপনি জানেন যে আমেরিকাতে একজন দুইজন না, বেশ অনেকজনকে তারা ফাদার অফ নেশন বলে। তার কারণ হচ্ছে জাতির সূত্রপাতে যাদের বিশেষ ভূমিকা আছে তাদেরকেই তারা জাতির পিতা হিসেবে মানে। এখানে তাদের কোনো অ্যালার্জি নাই, অ্যালার্জি যত সব আমাদের। তো সেটা আবার ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আসি। হ্যাঁ, তো এই যে নাটকটা করলো, মানে একটু বাড়ি দিয়ে দেখলো জাতিকে, যে দেখি আমরা বলে দেখি যে বঙ্গবন্ধুকে আর কত খাটো করা যায়। হয়তো দেখছে যে না, এটাতে খুব একটা লাভবান হচ্ছি না, তখন আবার পরের দিন সকালে উঠেই তাদের ভাষ্য চেঞ্জ করলো এবং বঙ্গবন্ধুকে সহযোগী বানালো। হ্যাঁ, তো এগুলো কেন করতেছে? মানে যা করলো এটা তো আপনারা জানেন, পেপার পত্রিকায় দেখছেন, কিন্তু আসলে কেন তারা এটা করছে? তাদের কি আবার কোনো মেটিকুলাস প্ল্যান করা শুরু করেছে যে ওই 24-এর মুক্তিযোদ্ধাদেরকে, তথাকথিত মুক্তিযোদ্ধাদেরকে স্টাবলিশ করার এটা কোনো পাইতারা কিনা? কারণ জাস্ট 2022 সালের একটা আইনকে, এটা এমন কোনো পুরনো আইন না, আবার মুক্তিযোদ্ধাকে রিডিফাইন্ড কেন করতে হবে এই জাস্ট কয়েক বছরের মধ্যে? বহুত পুরনো ব্রিটিশ আমলের আইন এখনো বহাল আছে। 2022 সালে যেটাকে ডিফাইন করা হয়েছে, যেটা মীমাংসিত সত্য, সেটাকে কেন তাদেরকে নতুন করে খোঁচা দিতে হবে? তাদেরকে কেন আবার নতুন করে রিডিফাইন করতে হবে? সেটা ভেবে দেখার বিষয়। তারা আসলে চাচ্ছে এটা কি?
এই যে সার্জিস ফার্জিস সার্ভিস এদের মতো লোকজন এসে মানে ওই 2024-এর কিছু জাস্ট রিজিম চেঞ্জের এরকম ঘটনা বাংলাদেশে আরো অনেক ঘটেছে। খালেদা জিয়ার রিজিম চেঞ্জ হয়েছে, এর থেকে বড় হাঙ্গামা হয়েছে, আমি নিজে সাক্ষী। তো এই সামান্য কিছু ঘটনাকে যেগুলো বাংলাদেশে বলা যায় যে প্রতিনিয়তই ঘটে, সেটারে মুক্তিযুদ্ধ নাম দিয়ে তাদেরকে এই ইস্টাবলিশ করার কোনো পায়তারা কিনা সেটা অবশ্যই ভেবে দেখার বিষয় আছে। আমার কেন যেন একটু জিজ্ঞেস করতে আপনাকে ইচ্ছা করে যে শেখ হাসিনার পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে একের পর এক আমরা দেখতে পাচ্ছি সাবেক নেতা কর্মীরা সামনে আসছেন। যেমন নওফেল সাহেব, তিনি কথা বলছেন, ওবায়দুল কাদের, তারপরে রেজাউল করিম সেই আইনজীবী, আরো অনেকে একের পর আসছেন। এটা কি আওয়ামী লীগকে কোনো বার্তা দেওয়া? যেমন শেখ হাসিনা তার বক্তব্য দিলে ধানমন্ডি 32 ভেঙে ফেললো। এখন কি এরকম যে তুমি আসছো তাহলে তোমার মুক্তিযুদ্ধে আঘাত করবো, শেখ মুজিব বাদ দেবো? আর যদি এই ইচ্ছা হয়ে থাকে তাদের এই ধান্দা যে শেখ হাসিনা আওয়ামী লীগ তোমরা দূরে থাকো, দূরে থাকলে পরেই আমরা এই জিনিসগুলো খোঁচাখুচি করবো না। এবার দূরে থাকার যদি এটা হয় তাহলে কেন? ওরা কি মনে করছে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে যে দেশপ্রেমিক, মানে তারা যে এই যে আমেরিকাকে করিডোর দেবে, চিটাগং দিয়ে দেবে, বন্দর দিয়ে দেবে, এইসব দিয়ে দেওয়া নেওয়ার ক্ষেত্রে, নেওয়া তো কিছু না, শুধু দেবে, এই দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে আওয়ামী লীগ, তাই আওয়ামী লীগের মুখ বন্ধ করে রাখার জন্য এই ধরনের আঘাত করা বা এই ধরনের চেষ্টা, এরকম কিছু আপনার মনে হয়? এই এই গাধাগুলো, আমি গাধাই বলবো, এই যে স্টুপিড গুলো, এই যে এখন সরকার চালাচ্ছে প্লাস যারা আছে, এরা কিন্তু ঘুরে ফিরে এটাই প্রমাণ করে দিচ্ছে যে দেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দেশপ্রেমিক নাই। ব্যাপারটা হয়ে গেছে তাই যে যারা দেশপ্রেমিক, যারা মুক্তিযুদ্ধের কথা বলে, যারা দেশের সপক্ষে বলে, তাদেরকে বাধ্য হয়ে আওয়ামী লীগই করতে হবে। এর বাইরে যারা আছে সবাই দেশ বিরোধী। হ্যাঁ, ব্যাপারটা এরা কিন্তু একদম স্পষ্ট ভাবে প্রমাণ করে দিচ্ছে। ওদের কাছে কেউ প্রমাণ চাইনি, ওরা নিজেরাই করে দিচ্ছে যে আমরা আসলে আওয়ামী লীগ বিরোধী এবং সাথে আমরা দেশ বিরোধীও। এটা তাদেরকে আলাদা করে বলা হয় দরকার পড়েনি, বোঝানোর দরকার পড়েনি, তাদের কর্মকাণ্ডেই তারা বুঝিয়ে দিচ্ছে। এখন একটা উদাহরণ, এই উদাহরণটা এইভাবে দেওয়া ঠিক হবেই না, তাও দিয়ে ফেলি। ধরেন একজন গায়ে পায়ে দেখতে খুব বড় আপনারে হুমকি দিচ্ছে, আপনি ধরেন একজন নারী যে ধর্ষণ করে ফেলবো, আপনি তো ভাববেন আরে এ তো হুমকি দিতেছে আমাকে। এখন পিনাকি যদি কারোর ধর্ষণে হুমকি দেয়, নারীরা মনে হয় না ভয় পাবে, কারণ তার ব্যাপারে যে ছবি টবি আমরা দেখছি, ও চিন্তা করে দূর বেটা তুই অন্য কিছু বল। এখন এই যে ধরেন এরা যে হুমকি ধুমকি দিচ্ছে বঙ্গবন্ধু থাকবে না, এইটা মানে হুমকি দেওয়ার জন্য তো একটা যোগ্যতা লাগে। বঙ্গবন্ধু আর বাংলাদেশ একে অন্যের সাথে জড়িত। ধরেন বঙ্গবন্ধুকে, এখন বঙ্গবন্ধু বাংলাদেশের পত্রপত্রিকা বলে না, লেখে কি জানেন, শেখ মুজিব। মানা করে দিছে এই এই জামাত শিবিরেরা, ঠিক আছে শেখ মুজিব বাদ দিলাম, শেখ মুজিব, শেখ মুজিব সম্মান হয়ে যায় পুরো নাম বলা। যেমন শেখ হাসিনাকে শেখ হাসিনা বললে অনেকে রাগ করে, হাসিনা বলতে হবে, খুনি হাসিনা বলতে হবে। ধরলাম শেখ মুজিব বললো, শুধু শেখ বাদ দিয়ে মুজিব। বাংলাদেশের মাটির সাথে তো এখনো মিশে আছে সেই মুজিব ভাই। আচ্ছা মুজিব বললেও শেখ মুজিব চেনা যায়, বঙ্গবন্ধু চলে আসে, ইতিহাস চলে আসে, মুজিবও বলা যাবে না, তুলু শেখ, শেখ সাহেবও বাংলাদেশে একজন। এখন আপনি তারে যে নামই ডাকেন, বাংলাদেশ আর শেখ মুজিব ওতপ্রোতভাবে জড়িত, বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত। তাকে মুছে ফেলার চেষ্টাটা কেন করতেছে? মানে কি মনে হয় আপনার, এটা কি আর কি? ওই যে 3 ইঞ্চি দৌড়ানি খাইছে। এই জাতিটা মানে বুঝতে হবে তো যে তারা কাকে ফলো করতেছে, যাকে কাকে গুরু মানতেছে। এই জেনারেশন গুলো, এই জেনারেশনটা যাকে গুরু মানতেছে তার মতোই তো চলবে আর কি, তার দৌড়ানি খেয়ে চলবে। ইভেন একটা সিদ্ধান্ত আমি যদি ধরেন একদম নিরপেক্ষ হয়ে বলি এবং তাদের পক্ষ হয়েও বলি, কোন সিদ্ধান্ত কি আসলে তাদের পক্ষে আসতেছে? তাদেরকে কে বলছে ভাই তোমরা মুক্তিযুদ্ধ নিয়ে গোতাগুতি করো? তাদেরকে কে বলছে ভাই যেগুলো মীমাংসিত সত্য সেগুলো নিয়ে তোমরা নাড়াচাড়া করো? আলটিমেটলি তারা নিজের পায়ে নিজেরা কুড়াল মারতেছে। ইভেন আপনি আমিও বলা যায় কিছুটা, আরো অনেকে একদম যারা এই আন্দোলনটা শুরুতে কিছুটা হলেও আশাবাদী ছিলাম, যে একটা পরিবর্তন হবে, হয়তো পজিটিভ পরিবর্তন হবে। তা আমাদেরকে ভুল প্রমাণ করতে তাদেরকে কিন্তু খুব সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে আমরা বুঝে গেছি যে এরা আসলে কি। হ্যাঁ, এরা হচ্ছে যে মূলত শিবির, এটা বুঝতে কারো খুব বেশি সময় লাগেনি। এখন তারা তাদের চেহারায় ফিরে আসছে এবং তারা তাদের মতো সিদ্ধান্ত নিবে, এটাই খুব স্বাভাবিক। এখন ঘটনা হচ্ছে যে প্রতিরোধটা আমরা কখন করব এবং কিভাবে ফিরে আসবো, এবং সেটা নিয়েই বরং ভাবার বিষয়। তারা তাদের কাজ করতেছে, আমি অবাক হই না শিবির কি করবে, আর শিবিরের যারা লোকজন, শিবিরের যারা ফলোয়ার, জামাত শিবির কি করতে পারে এবং কি করবে তারা, তা এটা নিয়ে আমার দ্বিধা নাই। এটা নিয়ে আমি খুব একটা মানে আশ্চর্য হই নাই তাদের কর্মকাণ্ড দেখে। এটাই তাদের করার কথা, এটাই তাদের স্বাভাবিক। তাদের গা জ্বলে মুক্তিযুদ্ধের কথা শুনলে, মুক্তিযুদ্ধ হলেই তারা আগেই পরাজিত হয়ে যায় কথা বলার আগেই।
তো সেটাকে তারা কেন সহ্য করবে? তারা যতটা পারবে। হ্যাঁ, রাইট। আমরা নিউটনের সেই তৃতীয় সূত্রটার মতো গতির সূত্র যদি বলি যে প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখন এই রাজাকাররা যে কাজটা করছে 1971 এরা এগুলো করছিল, এগুলো বলেছিল যে এরা কাফের, এরা 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 দেশদ্রোহী, এই সেই অনেক ন্যারেটিভ আমাদের সামনে আনছে। এখন আমরা যদি দেখি, আমরা যদি 24-এর এই ন্যারেটিভটা দেখি, আপনি বলছিলেন যে এরা যে রাজাকার বা তাদের দোসর বা তারা যে নিজেদেরকে রাজাকার মনে করে, সেগুলো তো তাদের বক্তব্যই বোঝা যাচ্ছে। তারা এইভাবে বলছে খোলাখুলি যে এই সার্জিস, হাসনাত, মাসুদ, যতগুলো আছে বদমাশগুলো সব কটা কিন্তু আসলে তারা যে রাজাকার সেগুলো তারা স্পষ্ট করতেছে। এখন দেখতেছি ওয়াজ মাহফিলে বলা হচ্ছে, রাহানজুল ভাই আপনাকে দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু রিফ্রেশ দেন বা আমরা এই বক্তব্যটা শুনি তারা কি বলতে চায়। শ্রেষ্ঠ বাঙালি হলো মাওলানা মতিউর রহমান নিজামী। এই রাজাকার ওয়াজ মাহফিলে বলছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নাকি গোলাম আজম নিজামী। কে বলেছে? এ রাজাকার বলেছে। এখন আমাদের এটা মেনে নিতে হবে নাকি? আবার এই ন্যারেটিভগুলো যখন এরা তৈরি করে, বাংলাদেশের মানুষজন তার ঘাস খাইয়া বড় হয় নাই, বাংলাদেশের মানুষের কাছে ইতিহাস স্পষ্ট। তো এই কাজগুলো করার পরে যখন রাহানজুল ভাই আপনি যদি একটু খেয়াল করেন, এই কাজগুলোর পরে এটা কাউন্টার কি হচ্ছে? এটা কাউন্টার আসছে এইরকম। এই ভিডিওটা যদি আমরা দেখি, যদি আমি এটা দেখাতে চাই নাই, কিন্তু তারা যেহেতু মনে করছে যে তারা মুক্তিযুদ্ধ সবকিছু বাতিল করে দেবে, আইসা বলবে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নাকি গোলাম আজম, যে বাংলাদেশি চায় নাই, যে রাষ্ট্রভাষা উর্দু চাইছে, এগুলোর সঙ্গে দালালি করছে। দেখেন এইবার তো কাউন্টার ন্যারেটিভ এটাও আসে। দেখেন দেখছেন কারে কারে ঝুলাইছি এই দেশে, এবং এই ঝুলানোর জন্য আমি এই কাদের মোল্লা ভিক্টরি সাইন রেখেছিল, নিজামী, গোলাম আজম, তিলে তিলে। এখন এখন অনেকে বলছে নেক্সট টার্গেট এগুলা। এখন তাদের যে নেক্সট টার্গেট করছে এই যে রাজাকার সাইদি, এদের শাস্তি হয়েছে, এরা রাজাকার ছিল। এখন তারা যে ধৃষ্টতা দেখাচ্ছে, আপনি কি এই সংঘাত, অনিবার্য সংঘাতের দিকে এই রাজাকাররা আমাদেরকে ঠেলে দিচ্ছেন? আপনি কি মনে করেন? রাহানজুল ভাই, আমাদের বাংলাদেশে তো এখন রাত 11টা পেরিয়ে 11:30 প্রায়। তো এই মুহূর্তে আমাদের ফেসবুক ইউটিউব মিলে প্রায় 4500 মানুষ দেখছেন। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই ন্যারেটিভগুলো তারা তৈরি করে কি তাদের কবর তারা খুঁড়ছে না? আপনাকে শুনতে পাচ্ছি না রাহানজুল ভাই কোনো কারণে। আপনি যদি একটু মিউট করে না থাকেন তাহলে আনমিউট করেন, আর অথবা সেটিংসে ঢুকে অডিওটা আপনি এনেবল করেন। অডিওটা হয়তো দেওয়া নাই, মানে অডিওতে আপনার ওই যে ডিভাইস আপনি হেডফোনটা ইউজ করতেছেন ওইটাকে দিতে হবে। আপনি যদি একটু চেক করতেন প্লিজ। আমরা এখনো আপনাকে শুনতে পাচ্ছি না, এর কারণটা কি আমি জানি না। দর্শক, আপনারা যদি রাহানজুল ভাইকে শুনে থাকেন আমাকে একটু জানাবেন। রাহানজুল ভাই নিশ্চয়ই তার এই টেকনিক্যাল এররটা, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আপনি সেটিংসে দেখুন, নিচের সেটিংস আছে, সেটিংসে ঢুকে অডিওতে যাবেন। সেটিংসে ঢুকে অডিওতে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার অডিও ইনপুট, এই ইনপুটটা আপনার এই যে মাইক্রোফোনটা আছে, যে হেডসেটটা আছে, সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবং দর্শকদেরও জিজ্ঞেস করি, আপনাকে শুনতে পাচ্ছেন? আপনি বের হয়ে যদি আরেকবার ঢুকতেন, এই লিঙ্কে আপনি যদি আবার ঢুকতেন বের হয়ে, একটু আগে আপনাকে ভালো শুনতে পাচ্ছিলাম, এখন আপনি শুনতে পাচ্ছি না। এবং আপনি যদি ট্রাইটুকু করেন, আপনি বের হয়ে আবার ঢোকেন, আপনি বের হয়ে আবার ঢোকেন। আমরা আরেকটা ভিডিও দেখে নিই এর মধ্যে। দেখেন এক মোল্লা কি বলে। 20 টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দেওয়া হচ্ছে, কথা বলো ঠিক না? সব বরদাস্ত করা যায় ভাই, এটা তো বরদাস্ত করতে পারি না। এই বরদাস্ত সে করতে পারবে না। হিন্দুদের উপত্যকায় থাকতে পারে, এটা হিন্দুদের ল্যান্ড ছিল। রাহানজুল ভাই, আপনি যদি মতামত দেন, আপনাকে শুনতে পাচ্ছি না, আবার ডিসকানেক্ট হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। আপনি একটু যদি দেখেন আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে কিনা। আমি কোনোভাবেই আপনাকে শুনতে পাচ্ছি না। অথবা যদি একটু ডিস্টার্ব করে, আমি খুব দুঃখিত, আমাদের বড় একটা অংশের দর্শকরা অপেক্ষা করছে। আপনি ফোনটাকে অন করে অফ করে আবার অন করে যদি আপনি যুক্ত হতেন, এর মধ্যে আমরা 2-3টা ভিডিও দেখে নিচ্ছি। আপনার কাছে ওই প্রসঙ্গেই যাবো, আগের প্রসঙ্গেই যাবো। আপনি এটা একটু চেক করে নেন, ফোনটাকে রিস্টার্ট করেন। আমরা একদমই শুনতে পাচ্ছি না আপনাকে রাহানজুল ভাই। দর্শকরা শুনতে পাচ্ছেন, আপনি ফোনটাকে অফ করে অন করেন। আমরা শুনতে পাচ্ছি না। আপনি আপনার ফোনটাকে অন, আমি আশা করি আমি রাহানজুল ভাইকে বলবো যে ফোনটাকে, আমি জানি না উনি শুনতে পাচ্ছেন না তো এখন। দর্শক, আমরা দেখি এই ইসলামপন্থী মোল্লা কি বলেন। 20 টাকার নোট থেকে তুমি মন্দিরের ছবি লাগিয়ে দিলে, কান্তজিউ মন্দির। কান্তজিউ মানে কি জানেন আপনার? কান্ত শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ, আর জিউ শব্দের অর্থ হচ্ছে আপনার চিরজীবী হও। কান্তজিউ মানে কৃষ্ণ, তুমি চিরজীবী হও। আপনি ইচ্ছায় অনিচ্ছায় কোনো জায়গায় যদি একবার বলে, এই মোল্লার কাছ থেকে আমরা বিদ্বেষ দেখলাম যে কিভাবে তারা আমাদের এই বাংলাদেশে ধর্মীয় বিভাজন তৈরি করে। কৃষ্ণ দীর্ঘজীবী হইলে পরে সমস্যা, 5 ওয়াক্ত নামাজে হিন্দুদেরকে শোনানো আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই, এগুলো বলে বলে তাদের অপমান করা।
এরা এই মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশে এসে আমাদের শেখায় আমরা কি বলবো, আমরা কি দেখবো, আমরা কি ভাববো। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এগুলোকে তারা বাতিল করতে চায়। রাহেঞ্জুল ভাই, হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, একদম পরিষ্কার, চকচকে। বাহ, কিন্তু হঠাৎ আবার আল্লাহর বিরুদ্ধে কিছু বলা যাবে না, ইসলাম নিয়ে কিছু বলা যাবে না, নাহলে আমার মাইক্রোফোন বন্ধ করে দিতে পারে। আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, তাই না? আচ্ছা, সরি, আমার দর্শকরা আমার এই ধরনের মানে কি বক্রোক্তি, হ্যাঁ স্যাটায়ার শুনে অভ্যস্ত, আমি জানি, এজন্যই বললাম। হ্যাঁ, এবং আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম, আপনি প্রসঙ্গে থাকেন। হ্যাঁ, এই যে আমাদের এত কিছু আমরা দেখলাম, আপনার কি খটকা লাগে না যে এখানে কোনো ঝামেলা আছে? নির্ঘাত খটকা লাগে, এবং খটকা লাগে যে এই লোকগুলো 24-এর মুক্তিযোদ্ধা হতে যে এরা আসলে হয়তো 26-এর রাজাকার হয়ে যাবে। হ্যাঁ, এবং 26-এর রাজাকার হতে গেলে তখন কিংবা 25-এরই হয়তো বা, কিংবা 26-এর কি 27-এর কি 28-এর কি 30-এর কি আরো পরে এরাই কিন্তু রাজাকার হিসেবে চিহ্নিত হবে। মুক্তিযোদ্ধা হওয়া এত মানে তাদের পক্ষে সম্ভব না, দেশপ্রেম থাকতে হবে, সেটা তাদের নাই। সুতরাং তাদের পক্ষে শুধুমাত্র রাজাকার হওয়াই সম্ভব। এবং সেটা যখন হবে, ওই যে আপনি দেখালেন যে অন্য রাজাকারদের যেভাবে সাজা হয়েছে, ফাঁসি হয়েছে, যথোপযুক্ত শাস্তি হয়েছে, এদেরও তাই হবে। এবং তারা নিজেদের কবর নিজেরা খুঁজছে, ডেফিনেটলি তারা নিজেদের কবর নিজেদের খুঁজছে। এবং এত আস্ফালনের দরকার ছিল না। একটা রেজিম চেঞ্জ হয়েছে, ইন্টারিম সরকার, তুমি একটা নির্বাচনের ব্যবস্থা করো, সুষ্ঠু নির্বাচনের, ব্যাস নিজের মতো চলে যাও। তোমরা কিছু প্রস্তাবনা দিয়ে যেতে পারো বড়জোর, যদি দেশপ্রেমিক হইতা এটুকুই করতা। তারা যে ধরনের হাঙ্গামা করছে, এবং দেশে একে রাখা যাবে না, ওকে রাখা যাবে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে, বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে হবে, তারপরে হচ্ছে যে পুরা মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে হবে, অর্থাৎ এটাও কিন্তু আরো বড় একটা প্ল্যানের অংশ, যেটা হয়তো অনেকের চোখে পড়বে না। সেটা হচ্ছে মূলত আঘাত করা হচ্ছে আমাদের জাতি হিসেবে, যে আমাদের অস্তিত্বর যে একটা মূল জায়গাটা, আমাদের অস্তিত্ব, আমাদের জাতি হিসেবে যে পরিচিতি, যেটা তৈরি হয়েছিল একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, সেই পরিচয়টাকে যখন আপনি মুছে দিবেন, তাহলে তারপরে বাকি থাকে কি? বাকি থাকে কেউ নওগাঁইলা, কেউ হচ্ছে রংপুরিয়া, কেউ সিলোটি, এই পরিচয়গুলোই শুধুমাত্র থাকবে তখন। অর্থাৎ আমাদের আত্মপরিচয়টা ছড়িয়ে পড়বে, স্ক্যাটার্ড হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো তারপরে আর বাকি থাকে কি? তারপরে বাকি থাকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একসময় এক ছিল, মালদহ, রাজশাহী এক ছিল, তারা তাদের জাতিসত্তায় ফিরে যায় যদি যায়। সিলেট ওই পারের আসামের সাথে এক ছিল, আরাকানের সাথে চিটাগাং এক ছিল। তারা যদি তাদের এভাবে স্ক্যাটার্ড জাতিসত্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, বাংলাদেশ থাকলো কোনটুকু? বাংলাদেশ হিসেবে আর অবশিষ্ট থাকলো কোন জায়গাটুকু? এই বাংলাদেশ, এই ভূখণ্ডর মধ্যে যে একটা জাতিসত্তা গড়ে উঠেছিল, সেই জাতিসত্তার অবশিষ্ট তো কিছু থাকে না। সো এইটা কিন্তু যতটা দেখা যাচ্ছে এখন, তার থেকে অনেক বড় একটা পরিণতি বয়ে নিয়ে আসবে বাংলাদেশের জন্য, যেটা মোটেও কোনো শুভ পরিণতি নয়। হ্যাঁ, আমরা একটা নিশ্চিত যুদ্ধের দিকে যাচ্ছি। রাহেঞ্জুল ভাই, আমি দর্শকদের কমেন্ট দেখে আমি বেশ আপ্লুত যে দর্শকরা ঠিক আপনাকে মনে রেখেছেন, ভালোভাবে আপনাকে লালন করেন। আপনি দীর্ঘ একটা সময় ধরে ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় উন্মাদনা, এই বিষয়গুলো সমালোচক হিসেবে পরিচিত। আপনার ভিডিওগুলো নিয়ে আমাদেরকে যদি একটু বলতেন। অনেকে আপনাকে খটকা লাগে যে দুটো এপিসোড সেখান থেকে চেনেন, কিন্তু আপনার চেহারা দেখেননি। অনেকে বলছেন না, ওনার কণ্ঠটা খুব পরিচিত মনে হয়। আপনি যাবত কি ভিডিও তৈরি করেছেন আমাদের যদি একটু ব্রিফ করেন, আমাদের দর্শকরা আরো ভালোভাবে যদি একটু দেখেন। আপনার চ্যানেল বা কোনটা বা পেজ কোনটা সেটা আমি দেখাচ্ছি, অবশ্যই আমি সার্চ করে দেখাবো। কিন্তু আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনার উদ্দেশ্য কি, অতীতে কি উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে কি করবেন। আমার তো চ্যানেল খটকা লাগে না, সবাই চিনলো, পরিচিতি যা ছিল। তারপরে তো আমাকে আমার নিরাপত্তার কারণে অনেকদিন সবকিছু ছেড়ে একরকম পালিয়ে বেড়াইতে হয়েছে আমাকে বিভিন্ন জায়গায়। আর সেই অনেক কাহিনী, এগুলো আমি মধ্যে যেতে চাই না। বাট অনেকদিন পরে ফিরে এসেও যে আমি খুব স্বস্তিতে আছি তা না। ফিরে আসার পরেই আমার পেজটা হ্যাক করা হলো। তো পেজটা কি বলবো, 18,000 মতো বোধহয় এখানে ফলোয়ার ছিল, পেজটা হ্যাক করে নিয়ে গেল। ভালো হয়েছে, ফেসবুক গুল্লি মারেন। ফেসবুক একটা ফালতু প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো আপনি বরং ইউটিউবেই অ্যাক্টিভ থাকেন। আমি দর্শকদের দেখাই রাহেঞ্জুল ভাইয়ের ইউটিউব চ্যানেল, এটা দেখাইলে তো আর সফট অফ তো হবে বলতে মনে হয় না, তাও দেখাইলে যদি, তাও পরকালে যে
আপনারা পাই জাহান্নামে, তাহলে তো একটু আনন্দে থাকতে পারবো, সরাবান্ত ওরা খাবেন। তো এই হচ্ছে তিতা টিভি দর্শক, আপনারা তিতা টিভিকে সাবস্ক্রাইব করতে পারেন। জাহানজুল ভাই এখানে কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন, আমার তো খুবই প্রিয় উনি। আর ফেসবুকেও তিতা টিভি নামের পেজ আছে, সেটা আপনারা এই যে এখানেই দেওয়া আছে লিঙ্ক। কি চমৎকার! না, এটা তো অন্য কিছু চলে আসে এখানে ক্লিক করলে। ভাই এটা কি একটা আপনার পেজ হ্যাক করে এই, আচ্ছা এই নাম করে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, এটা না, ওকে, এটাই তো হ্যাক করে ফেলছে। আচ্ছা হ্যাঁ এটা ছিল। আচ্ছা, হ্যাক যেহেতু হ্যাঁ। করছে, অ্যাবাউটে যাই, ট্রান্সপারেন্সিতে যাই, দেখি কি করছে। পেজ ট্রান্সপারেন্সিতে দেখেন তিতা টিভি ছিল, দেখছেন? হ্যাক কইরা কি একটা বানাই ফেলছে। আপনারা তো মানে ওকে, ও সরি, আমি তো দেখাইতেছি কিন্তু যাচ্ছে না। আপনি ওকে, অন্য একটা ট্যাব ওপেন হয়ে গেছিল। দেখেন, রায়হান জুয়েল এই পেজটা হ্যাক করে এই নামে করা হয়েছে। এটা কি লেখা আমি জানি না, লাস্টে এফসি দিয়ে বুঝতে পারছি ফুটবল ক্লাব কিছু একটা। তো এটা ছিল তিতা টিভি, এটা হ্যাক করে এটা করা হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা করেছে বলে মনে হয় না। তো হ্যাক হয়েছে, যাই হোক। ফেসবুক অত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না। তিতা টিভির ইউটিউবের সাথে থাকেন। রাহানজুল ভাই, এইবার আমি যদি দর্শকদের, আপনি অ্যালাউ করবেন, আমি যদি দর্শকদের যুক্ত করি এবং দর্শকরা যুক্ত হয়ে যদি আপনাকে প্রশ্ন করেন যে আসলে আপনার লক্ষ্য, আপনার বিষয়, সেই প্রশ্নের আমি একটু ফ্লোর দিতে চাই দর্শকদেরকে। এবং আপনি যদি আপনার এই উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো নিয়ে আমাদের 10-12 মিনিট একটু যদি ব্রিফ করতেন, তাহলে আমাদের সুবিধা হতো। দর্শকদেরকেও বলে রাখি যে আমার ভিডিওগুলো সম্পর্কে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে খুব খুশি হব। পর্যালোচনা, আপনাদের দৃষ্টিভঙ্গি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝছেন কিনা, সেটা কতখানি কার্যকরী হচ্ছে, সেটা আপনাদের মুখ থেকেই শুনতে চাই। এই সমাজের জন্য আদৌ এগুলো দরকার আছে কি নেই, এইসব বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আর আমার ভিডিওগুলো যেমন প্রথম দিকে, এই যে বাংলাদেশের কথাই আমি প্রথম একটা, এবার ফিরে এসে যেটা প্রথম অনেকদিন পরে আবার রাহানজুল ভাই, চালু করার পরে একটু ইন্টারাপ্ট করবো। আপনার এখান থেকে ঘষা লাগছে, প্রচুর নয়েজ আসছে। আপনি সেটিংসে ঢুকে যদি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দেন, অডিওতে ঢুকে দেখবেন নয়েজ সাপ্রেশন, হ্যাঁ, এইটা যদি একটু অন করে দিতেন, আর হাই রেজলিউশন অডিও এটা যদি একটু অন করে দিতেন, তাহলে এই ঘষাঘষিতে একটা খ্যাস খ্যাস শব্দ হচ্ছে, এটা খুবই অ্যানয়িং। আপনি যদি একটু, আচ্ছা এখন ঠিক আছে কি, দেখেন তো নয়েজ সেপারেশন অন করা আছে? হাই রেজলিউশন অডিও অন করা নেই, অন করে দিলাম। এটাই অন স্টেরিও করে নিয়ে এখন সুন্দর। হ্যাঁ, স্টুডিও এখন দরকার ঠিক নেই। আছে। আপনি এই মাইক্রোফোনটা আপনার যা আমার সাথে ঘষা খাচ্ছে, এটা কি কোনোভাবে একটু দূরে রাখা যায়? হ্যাঁ, এখন এইভাবে, হ্যাঁ, ওই ঘষা লাগলে খুব বিরক্ত হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করতেছি দূরে রাখার। আচ্ছা, দর্শকদেরকে তো বললাম যে যদি আমার সাথে কথা, এখন বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে তাই না? কিন্তু এখন কি 5,000 কেউ মানুষ জেগে এখনো আছে? দেখছেন আমাদেরকে। আচ্ছা 5,000 আচ্ছা, মানুষ কোথেকে আসেন তাহলে? আমি তো দেখতে পাচ্ছি ওনারা ফেসবুক, ইউটিউবে একটু মিলে। দেরিতে ঘুমান মনে হয়। তো যারা জেগে আছেন তারা কথা বলতে পারেন। শুধু ইউটিউব থেকে দেখছেন 2,719 জন মানুষ। ওয়াও, আচ্ছা, সবার প্রতি আমার ভালোবাসা, এটা সবসময় থাকবে। আপনারা যে যে রাত জেগে দেখছেন, আমার কথা শুনছেন, আজাদ ভাইয়ের কথা শুনছেন, এটা কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ। এখানে কোনো কিন্তু নেই, বাট কিন্তু নেই। হ্যাঁ, এই ভালোবাসাকে আমরা প্রাণ ভরে গ্রহণ করি। ঠিক আছে, আর যেটা বলতেছিলাম, এই যে বাংলাদেশের মানে যারা প্রথম সারির লোক, যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার, যারা জনগণকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা রাখে, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী পরিচয় দেয়, এই লোকগুলোই হচ্ছে সবচেয়ে বড় চুতিয়া। লাইভে তো এইসব আনকাট, যা বলছি। তো এই লোকগুলোকে নিয়েই হচ্ছে যে আমার সব প্রথম অবজেকশন হচ্ছে বাংলাদেশে এই লোকগুলোকে নিয়ে। কারণটা কি? খুব সিম্পল। এরা মনে করে দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন, ইসলাম নিয়ে কথা বলা যাবে না। কেন রে ভাই? মানে এইটাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে কেন? কি এমন মধু আছে এইখানে রে ভাই, যেটাকে একেবারে প্রশ্নই করা যাবে না? মনে করেন এই যে সামনে কোরবানি আসছে, কোরবানির সময় আপনি একই সাথে একটা দেশে, পুরো দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আপনি পশু জবাই করতেছেন। আপনার সেন্ট মার্টিনে হচ্ছে যে পরিবেশ দূষণ হচ্ছে, এটা সেটা বহুত আপনি সচেতন মানুষ। তো আপনার এই একসাথে গোটা দেশব্যাপী একই সাথে লক্ষ লক্ষ পশু জবাই হলে আপনার পরিবেশ দূষণ হচ্ছে না? তখন কেউ কথা বলবে না, কারণ ইসলাম নিয়ে কথা বলা যাবে না। ওরে বাবা, আপনি শুধু পরিবেশ দূষণই করছেন, আপনি শিশুদের সামনে জবাই করতেছেন। দেশের আপামর শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে কখনো ভাবছেন? কোনো বুদ্ধিজীবী কখনো বলছে যে না, এভাবে শিশুদের সামনে অন্তত এভাবে পশু জবাই করা যাবে না? আপনি শিশু
শিশুদের মানে কাজটাই তো শিশুতোষ। আপনি কি করছেন? আল্লাহর নামে জবাই করছেন। হ্যাঁ, রক্ত পিপাসু আল্লাহ এই এতগুলো রক্ত দেখে খুব খুশি হয়ে গেল, আপনি এবার মাংসগুলো নিয়ে নিজেরাই খেয়ে ফেললেন। হুম? মানে পুরো বিষয়টা একটা শিশুতোষ খেলা হয়ে গেল না? চিন্তা করেন শিশুরা কি করে, চড়ুইভাতি করে, ধুলোবালি দিয়ে ভাত তরকারি রান্না করে খেয়ে ফেলে, আবার এটা তো এক কথায় বর্বরতা, তাই না? হুম, ডেফিনেটলি বর্বরতা। এবং এটা আবার পুরোপুরি ইসলামের রীতিও বলা যাবে না। এগুলো তো হচ্ছে যে আপনার এই পশু বলি দেওয়া, মানুষ বলি দেওয়া, এগুলো হচ্ছে যে অনেক পুরনো যেগুলো ধর্মাচার ছিল মানুষের মধ্যে, হ্যাঁ, পৌত্তলিক অবস্থা থেকে, সেগুলোই মডিফাইড হয়ে আবার ইসলামে চলে আসছে। তো এখানে যে যে খাবার দাবারের ব্যাপার আছে, তো এই জন্য এটাকে ডিলিট করে নাই আর কি, এখানে রয়ে গেছে আর কি ইসলামের মধ্যে। যেগুলোতে আবার একটু লাভ আছে, প্রফিট আছে, যেমন কাবার চারপাশে ঘোরা, যতই পৌত্তলিকদের মধ্য থেকে আসুক, এগুলো রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ এগুলোতে কিছু প্রফিট আছে আর কি। তারপরে বাদ দিলাম, আপনার মনে করেন যে এই বইমেলাতে কিছুদিন আগের ঘটনা, তখন আমি অ্যাক্টিভ ছিলাম না, এখন ওই সুযোগে এই কথা বলে ফেলি। আমাদের শতাব্দী ভবদা, ওনাকে কি করা হলো? চরম ভাবে অপমানিত করে ওনাকে দেশ ছাড়া হতে হলো। জুয়েল ভাই, আমি একটু আপনাকে দুঃখিত, একটু আপনি পেছনে যেতে পারেন, তাহলে খসখসটা আসতো না। মানে মাইক্রোফোনটা যদি একটু দূরে থাকতো, এটা হ্যাঁ, একটু যদি উপরে থাকতো, মানে এই শার্টের সাথে লেগে অনেক আচ্ছা, আমি তো একটু হাড়িতে দূরেই যেরকম করেছি। ব্রাশ দিয়ে ঘষলে যেরকম শাঁসা শব্দ হয় ওরকম আসে। মাইক্রোফোনটা যেন জামার সাথে ভালো হতো, মানে ভেতর, মানে ও জামার ভেতর আচ্ছা, থেকে আসলে। এখানে মনে হয় যেখানে মাইক্রোফোনটা লাগিয়েছি সেখান থেকেও আসতে পারে। আচ্ছা, এখন দেখেন তো না, আসছে? আপনার এই মাইক্রোফোনের এয়ারপিসটা, মানে এই যে হেডফোনের এই জায়গার যে সাদা অংশটা, ওইটা হচ্ছে মাইক্রোফোন, ওইটা ঘষা লাগছে এখন এখন শার্টের সাথে, এই কারণে এখন এখন এরকম দেখেন তো। ধরলে আসবে না। হ্যাঁ, এরকম ধরলে আসবে না, মানে যত হ্যাঁ, এই ঠিক এই আছে। এয়ারপিসটা যদি, মাউথ পিসটা যদি এখানে লাগে হুম জামার সাথে, এটা হচ্ছে ভেতর থেকে, জামার ভেতর থেকে তুললে তখন এই ঘষাটা হয় না আর কি, হুম ওইটা একটা জায়গায় থাকে। অথবা যদি আপনার কাছে কোনো ক্লিপ থাকে, বা আপনার যদি বউ থাকে, গার্লফ্রেন্ড থাকে, তাহলে তার কাছ থেকে ওই যে চুলের ক্লিপটা এটাকে অ্যাটাচ করে দেন জামার সাথে, তাহলে একদম চুপ হয়ে যাবে। আচ্ছা, দর্শকরা নিশ্চয়ই মানে আমাকে আই মাফ আই করবে। মিন হ্যাঁ, আই মিন হুম, আমার এই এক- মাইক্রোফোনটা আছে, হ্যাঁ, দেখেন এই যে জায়গাটা, এটা যদি লাগে আর কি, আমি আপনাকে হ্যাঁ, একটা এক্সাম্পল এখন দিতে ঠিক তো হয়ে পারি গেছে তো, এখানে। হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে হ্যাঁ, তো। ওকে, ওকে, হ্যাঁ, ক্যারি অন। দর্শকরা নিশ্চয়ই মাফ করে দিবে আমাকে, কারণ বুঝতেই পারতেছেন যে মানে লাইভে আমি অভ্যস্ত নই। আর আসাদ ভাই তো সুপার হিরো লাইভের। আচ্ছা, যাই হোক, যে আল্লাহ, কারণে অনেক কিছু হ্যাঁ, দেখেন ব্যাপারটা একটু চিন্তার বিষয়, কিন্তু এতক্ষণ যদি সত্যি একটা আল্লাহ থাকতো, ঠাস করে আপনার উপর একটা বাজ ফেলাইয়া কিন্তু আপনার ধ্বংস করে দিত। শত শত মুমিন কিন্তু তাই মানে দোয়া করতেছে আপনাদের, হচ্ছে না, কি করবেন? তাদের আল্লাহ দুর্বল, নাহলে নাই, নয় ভুয়া। এই প্রমাণ হয়ে গেল, 1 সেকেন্ড লাগে। আসলে ইসলামকে বাদ দিতে খুব একটা বুদ্ধিমান হওয়ার দরকার পড়ে না তো। হ্যাঁ, জাস্ট কমন সেন্স থাকলেই হয়, জাস্ট সিম্পল। দেখ, যে কথা ছিলাম, শতাব্দী ভবদা দেশ ছাড়া হলো। দেশের কোনো প্রকাশক যে সংঘগুলো আছে, তারা কি বলছে যে যেই দেশে শতাব্দী ভব বন্ধ করে দিতে হবে ব্যবসা, সেই দেশে আমরা ব্যবসা করব না? তারা কি ধর্মঘট ডেকেছিল? ডাকেনি। কারণ কি? ওইখানে তসলিমা নাসরিনের নামটা জড়িত আছে। সবকিছু নিয়ে কথা বলা যাবে, কিন্তু তসলিমা নাসরিন না, 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 ওইটা বলা যাবে না। কেন বলা যাবে না? এই হলো বাঙালি যারা শিক্ষিত শ্রেণীর বুদ্ধিজীবী, যারা প্রথম সারিতে আছে, যারা আইন প্রণেতা, তাদের দ্বিচারিতা। তসলিমা নাসরিন যে দেশে আসতে পারবে না, সেই দেশ আমার না, সেই দেশে আমরা থাকবো না, এরকম কোনো মানে আন্দোলন, কোনো মানে সভা, সেমিনার কিছু করা হয়েছে এ পর্যন্ত? হয় নাই। কারণ ওই যে সবকিছু বলা যাবে, ইসলামের বিরুদ্ধে কিছু বলা যাবে না। শুধু এইসবই না, ধরেন বড় বড় নাম, আমি নাম বলতে পারি, হুমায়ুন আহমেদ, তারপরে আহমদ ছফা, তারপরে মনে করেন আমাদের শাহরিয়ার কবির, আমি দূরে যাব না, তলে তলে সবাই ইসলামকে সমর্থন করে গেছে, কারণ তারা একটা আলাদা ইসলামের কথা বলেছে, ও ইসলাম দিয়ে ইসলামের সাথে ফাইট করার চেষ্টা করেছে, যেটা সম্ভব না, অসম্ভব। আপনি দালিলিক মূল ইসলামের সাথে আপনার মন গড়া ইসলাম দিয়ে ফাইট করতে পারবেন না। আপনি আমাদের আব্দুল্লাহ আবু সাইদ, পুরো একটা বিশ্ব সাহিত্য কেন্দ্র তার মাথার মধ্যে আছে, বিশাল জ্ঞানী মানুষ, তলে আবডালে সে ইসলামকে সমর্থন করে গেছে। কখনো তাকে দেখবেন না যে ইসলামের অসামঞ্জস্যতা নিয়ে একটা কথাও বলেছে। তো তাদের কথা হলো দুনিয়া ফাটিয়ে দাও,
কিন্তু ইসলাম নিয়ে কথা বলা যাবে না। কেন রে ভাই? কি মধু আছে যে বিনা বাক্য ব্যয়ে আমাকে এই ইসলাম মেনে নিতে হবে? আর যদি নিবেনই, আপনারা বুদ্ধিজীবী হলেন কেন? আপনারা হুজুর হইতেন, ইসলাম পালন করে দেখাইতেন যে এই যুগে এসে ইসলাম পালন করা যায়, এটা করে দেখান তো ভাই। করে দেখাইতেন, তারপরে গিয়া বলেন যে না তোমরাও মানো। এখন যদি সেটা না পারেন, ইসলাম মানতে যদি না পারেন, তাহলে সত্য কথা বলেন, শির দ্বারা উঁচু করে বলেন যে না, ইসলাম এই যুগে পালনযোগ্য কোনো ধর্ম না। আমরা চেষ্টা করেছি, পারিনি, পারবো না। আমাদেরকে কেউ তোমরা ওয়াজ মাহফিল করতে এসো না, আমাদেরকে মানে আমরা পালন করব না, আমাদেরকে পালন করতে বাধ্য করার এখতিয়ার তোমাদের নাই। তোমরা চিল্লাচিল্লি করে এই ওয়াজ মাহফিল করবা না, তোমরা মাইক জ্বালাইয়া 5 ওয়াক্ত আজান দিবা না, তোমরা হচ্ছে যে তোমাদের বেহেশত যদি পাওয়ার দরকার থাকে তোমরা অন্দর মহলে তোমাদের মতো করে ধর্ম পালন করো, আমাদের কোনো আপত্তি নাই। যদি আমার আপত্তি আছে, মানে আপনি গোপনে যদি বিষ খান, বিষের রিয়াকশন খুব কম হবে না। প্রকাশ্যে করলেও যা হবে, গোপনে করলেও তাই হবে। তারপর অন্তত তাদেরকে বলতে পারেন তোমরা বেহেশত পাবা, ভালো কথা, তোমরা নিজেরা তোমাদের মতো করে অন্দর মহলে তোমরা ধর্ম পালন করো, আমাদেরকে এই ওয়াজ মাহফিল করে মাইক জ্বালায়া গলা ফাটাইয়া চিৎকার চেঁচামেচি করে ডিস্টার্ব করতে আইসো না। তোমাদের ব্যক্তিগত বেহেশত পাওয়ার আশায় রাষ্ট্রীয়ভাবে ইসলামের স্বীকৃতি চাইতে আইসো না। এগুলো তো বলা উচিত ছিল। একটা দেশের যারা বুদ্ধিজীবী, যাদের মাথায় অনেক বুদ্ধি, তারা এসব কেন বলে না? তোমাদেরকে তো মানে আমাদেরকে জোর করে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব তো তোমাকে কেউ দেয় নাই, আমাদেরকে জোর করে বেহেশতে নিয়ে যাওয়ার দায়িত্ব তো তোমাকে কেউ দেয় নাই, আমাদেরকে ভালো রাখার দায়িত্ব তো তোমাদেরকে কেউ দেয় নাই। সেজন্য আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি, আইন আদালত আছে। তোমরা নিজে যেচে পড়ে মানে অনাহুত মাতবরি কেন করবা? এই ধার্মিকদের অনাহুত মাতবরি থেকে রক্ষা করার জন্য, সাধারণ মানুষকে রক্ষা করার জন্য দেশের বুদ্ধিজীবীরা কোন রকম কোনো ব্যবস্থা নেয় নাই, কখনো কোনো টু শব্দ করেন। এই জন্য বুদ্ধিজীবীরা কি হয়েছে? রাষ্ট্রীয় ভাঁড়ে পরিণত হয়েছে।